ডক্টর ইউনূস চীন সফর করছেন, ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফর করছেন সেই মুহূর্তে বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে কাছের যে প্রতিবেশী ভারত, যেখানে আমরা জানতাম যে ভারত বাংলাদেশের অন্যতম বন্ধু দেশের একটি, সেই ভারতের সঙ্গে এক ধরনের কিছুটা তিক্ততা চলছে। এটির কারণ হয়তোবা গেল ৩ নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগকে ভারতের দ্ব্যর্থহীনভাবে সমর্থন করা এবং বাংলাদেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার পেছনে ভারতের এক ধরনের সমর্থন ছিল, এবং যে কারণে জুলাই আগস্টের এই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে ভারতের প্রতি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে মনোভাব সেটি বেশ অসন্তুষ্ট অবস্থায় রয়েছে, এবং তারা বিভিন্ন কারণে অসন্তোষ, যেমন সীমান্তে হত্যা, যেমন তিস্তার যে পানির ন্যায্য হিস্যা, তেমনি বাংলাদেশের ওপর দিয়ে বিভিন্ন ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের বিষয়, বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন যাওয়ার যে চুক্তি তারা করেছিল, বিভিন্ন চুক্তিতে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষকে না জানিয়ে যে চুক্তি করেছিল গেল সরকার, সেই জায়গাগুলো কিন্তু বারবারই সামনে আসছে। ঠিক এই মুহূর্তে চীন সফরকে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক কী হবে, বাংলাদেশের সঙ্গে চীনের রাজনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক কী হবে, এটি অনেক বড় দাগে বিবেচিত হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় আমরা ঠিক করেছি চীন সফরে ডক্টর ইউনূস ও প্রাসঙ্গিক বিষয়, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং abnews24bd.com-এর সম্পাদক শাহিন চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা মূল আলোচনায় যাব, তবে মূল আলোচনায় যাবার আগে বরাবরের মতোই আজকে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসব। দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। তাৎপর্যপূর্ণ এই রাতে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাদেশের দুর্নীতি বিরোধী ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা চীনের বোয়াও সম্মেলনে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্রে উত্তরণে বান কি মুনের সমর্থন আহ্বান। বাংলাদেশ ও ডক্টর ইউনূসকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের কাজ করার প্রত্যয়। সংস্কার ও গণহত্যার বিচারের পর নির্বাচন, একমত জামায়াত এনসিপি। চলতি বছরেই ভোট চায় বিএনপি। এবং চলতি মার্চ মাসে দেশে রেমিটেন্স এসেছে 294 কোটি মার্কিন ডলার। 9 দিনের ছুটিতেও অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা আসবে না বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। আমরা মূল আলোচনায় যাচ্ছি। অধ্যাপক শাহ আলম, আপনার যেটি আমি বললাম যে ঠিক এই মুহূর্তে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছেন। চীন সফরের একদিন অলরেডি অতিবাহিত হয়েছে, এবং সেখানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA, সেখানে তিনি বক্তব্যও রেখেছেন, এবং ডক্টর ইউনূসের যে বক্তব্য আমরা শুনলাম সেখানে তিনি কিন্তু বাংলাদেশের লিডার তো অবশ্যই, কিন্তু তিনি বিশ্ব নেতা হিসেবে এবং এশিয়ার একজন নেতা হিসেবে কিন্তু সেখানে তিনি আহ্বান করেছেন, বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আহ্বান করেছেন। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, দুর্নীতির বিরুদ্ধে এত বিপুল পরিমাণ মানুষের সমর্থন এবং এইভাবে মানুষের রাজপথে নেমে আসা, সেই বিষয়টি তুলে ধরেছেন। এই BFA যেটা বোয়াও ফোরাম, এর যে প্রধান বান কি মুন, জাতিসংঘের সাবেক মহাসচিব, তার সঙ্গে তিনি কথা বলেছেন। তার প্রতিও তিনি বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে তার প্রতি আহ্বান জানিয়েছেন। আমি মোটা দাগে চীন সফরে, এই ডক্টর ইউনূসের যে চীন সফর, সেটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক কি বিষয় পরিবর্তন হতে পারে, তাৎপর্যটি কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনারা জানেন বিশ্বের এই মুহূর্তে হাতে গোনা কয়েকজনের মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত এবং কৃতিত্বপূর্ণ চরিত্র এবং পার্সোনালিটির অধিকারী। তিনি যেই মুহূর্তে চীনে যাচ্ছেন, আমি বলবো অল আইজ অন চায়না। এখন সমগ্র বিশ্বের চোখ চায়নার দিকে।
কেন এটা? কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল বছরে পতনের 1 মাস আগে, এই জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে জুলাই আগস্টের 1 মাস আগেই চীন থেকে অত্যন্ত ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন, খালিয়াতে ফিরে এসেছেন। মাত্র 1600 কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছে চীন, যেটা শেখ হাসিনার জন্য লজ্জাজনক, যেটা আমাদের দেশের জন্য একটা অসম্মানের। কিন্তু এই অসম্মানকে কাটিয়ে উঠবার জন্য প্রফেসর ডক্টর ইউনূসকে বিমান পাঠিয়েছে সরাসরি চীন সরকার। এটি আমাদের জন্য লাল গালিচা সংবর্ধনা, তারপরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। এবং বিমানবন্দরে চীন সরকারের লোকজন তার সাথে ফটো উঠানোর জন্য, ফটো সেশন করবার জন্য যে হিড়িক আমি দেখেছি, সেটি আমাকে আলোড়িত করেছে। যে এই বাংলাদেশের একজন নোবেল বিজয়ী, বিশ্ববিখ্যাত প্রফেসর ডক্টর ইউনূসকে যে সম্মান, আজকে সম্মানে ভূষিত করেছে চীন, এটি আমাদেরকে বাংলাদেশের একজন মানুষ হিসাবে অনেক গর্ববোধ করছি, অনেক উত্তেজিত, অনেক উদ্বেলিত, অনেক আনন্দিত আমি। কারণ এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করছে। কারণ উনি যাওয়ার আগেই উনি কি কি আমাদেরকে সুযোগ দিচ্ছেন সেটি আমি পরে যাব। উনি যাওয়ার আগেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে উনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবার, কথা বলবার চেষ্টা করেছিলেন। প্রেস সচিবের কথা শোনা যাচ্ছে যে প্রেস সচিব বলেছেন যে ভারতেই তিনি আগে যেতে চেয়েছেন, আগে ভারতে ডক্টর ইউনূস আগে যেতে চেয়েছিলেন। অথচ এদেশের মানুষ কিন্তু তার এক ধরনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা, এটা ডক্টর ইউনূসের একটা উদারতা। তার উদারতার কারণে তিনি চাইলেন যে আমার পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমি আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করি। এখন পর্যন্ত এই যে মুহূর্তে আমরা কথা বলছি, এখন পর্যন্ত ভারত প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে শিডিউল দেয়নি, যেখানে সমগ্র বিশ্বের মানুষ ডক্টর ইউনূসের সাথে দেখা করবার জন্য, একটু বসবার জন্য, একটু ছবি উঠানোর জন্য দাঁড়িয়ে থাকে। সেই ভারত এখন পর্যন্ত তারা ডক্টর ইউনূসের সাথে সায় দেয়নি। বরং বাংলাদেশে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে, আপনি দেখেন ধর্ষণ শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল, এবং সরকারি মহলে, বিভিন্ন মহলে গণ্ডগোল শুরু হয়ে গেল। এটি কি জন্য? যারা বোদ্ধা শ্রেণী, জ্ঞানী, মেধাবী এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেন, তারা বলছেন প্রফেসর ডক্টর ইউনূস যেন কোনো রকমই চীনে যেতে না পারেন, সেটা ঠেকাবার জন্যেই করা হয়েছে। কিন্তু প্রফেসর ডক্টর এটা একটা এক ধরনের স্পেকুলেশন বলা যায়, কিন্তু কোনো প্রমাণ তো আসলে নাই, কিন্তু অনেকে মনে করেন এটি। না, এটা মনে করেন, এবং কিছু কিছু ঘটনা ঘটছিল। আপনি এটাকে তো আর এড়িয়ে দিতে পারেন না। কারণ যে ভারত শুধু মুখের সম্পর্ক, তারা যদি কখনোই 1 টাকা ইনভেস্ট করে, তারা সেখানে 10 টাকা নিয়ে যায়। 1 টাকাও আমাদের কোনো লাভ নাই। কিন্তু যেখানে চীন আমাদের জন্য তাদের দুয়ার অবারিত করেছে, চীন আমাদের জন্য ভালোবাসার দুয়ার খুলে দিয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলে দিয়েছে, এই মুহূর্তে এই অপপ্রচার এবং এটা ঠেকানো, কারণ ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি যিনি এগুলোতে ভয় পান না। আমি একটু শাহীন চৌধুরীর কাছ থেকেও ফিরে আসতে চাই। যে কথাটি অধ্যাপক শাহ আলম বললেন, আমরা সেখানে বেশ কয়েকটি চুক্তি হচ্ছে চীনের সঙ্গে, এবং চীন খুবই আন্তরিকভাবে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন। ডক্টর ইউনূসের চীন সফরের আগে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেটি আমরা অধ্যাপক শাহ আলম এক ধরনের স্পেকুলেশনের কথা বললো, কিন্তু সেটার জায়গাটা তো আমাদের কাছে পরিষ্কার না। তবে আমরা যে কথায় আসতে চাই, যে ঠিক এই মুহূর্তে যে কটি চুক্তি হতে পারে বা যা যা সেখানে ঘটবে, তার মধ্যে বাংলাদেশের সরাসরি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির সাথে কি কি যুক্ত হতে পারে, এবং সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে চীনের এই চীন সফরটা কতটুকু গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে বৈশাখী টিভির দর্শকদেরকেও ধন্যবাদ, আমার সহ আলোচক ডক্টর শাহ আলম, তাকেও ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন, সেজন্য বৈশাখী টিভিকে ধন্যবাদ।
আসলে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে উন্নয়ন সহযোগী দেশ। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ এখন চীন। আর এবারের বৈঠক কেন গুরুত্বপূর্ণ সেটা হলো, আপনি জানেন যে স্বাধীনতার পরে এবারই চীন বাংলাদেশের সম্পর্ক সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্ণ হতে যাচ্ছে। এটা একটা বিরাট মাইল ফলক। সেই কারণে এবারের এই প্রধান উপদেষ্টার সফর অন্য যে কোনো প্রধানমন্ত্রী বা উপদেষ্টাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ কেন? আপনি জানেন যে গত 17 বছরের একটি ফ্যাসিস্ট সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে রেখে গেছে। এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই দেশ থেকে লুটপাটের প্রতিদিন যে ফিরিস্তি আমরা দেখছি। আজকে একটা দেখেছেন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তার 14টি ফ্ল্যাট পাওয়া যায় নিউ ইয়র্কে। এটা মামুলি, এটা হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। এই অবস্থায় চীন সফর, চীন আমাদের উন্নয়ন সহযোগী দেশ, এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ডক্টর শাহ আলম বলেছেন যে তার সংবর্ধনা ইত্যাদি ইত্যাদি। আমি ওই হাইনানে যে কনফারেন্সটা এটা শেষ হয়েছে এবং আপনি জানেন যে ইতিমধ্যেই তিনি বেইজিংয়ে পৌঁছেছেন এবং আগামীকালকে সকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক আছে এবং ওই দ্বিপাক্ষিক বৈঠকে 8টি সমঝোতা স্বাক্ষর হবে। আমি যতদূর জানি এই 8টি সমঝোতার মধ্যে আছে দুদেশের বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সোলার বিনিয়োগ, তারপরে শিল্প ও সবচেয়ে বড় যে জিনিসটা এই 8টির ভিতরে সেটা হলো, আপনি জানেন যে চীন তার কিছু প্রকল্প, কিছু প্রজেক্ট ভিন্ন দেশে স্থানান্তর করতে চাচ্ছে। সেইটাও বাংলাদেশের একটি টার্গেট আছে, যেহেতু আমাদের এখানে শ্রম সস্তা, সেই প্রজেক্টটাকেও কি থাকতে পারে এই প্রজেক্ট? হ্যাঁ, তার ভিতরে নির্মাণ সামগ্রী আছে, ইলেকট্রনিক গুডস আছে এবং তারপরে অটোমোবাইলও, সোলার প্যানেল তৈরি করা। আমরা কিন্তু সোলার প্যানেল তৈরি করতে পারি। আপনি জানেন আমাদের সোলার আছে, কিন্তু সোলার আমরা আমদানি করি। এগুলো হলো হাই টেকনোলজিক্যাল এবং সোলার প্যানেল তৈরি করা। এই সব প্রজেক্ট যদি এখানে স্থানান্তরিত হয় তাহলে আমাদের হাজার হাজার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং দেশের অর্থনীতি অনেক চাঙ্গা হবে। এই সমঝোতা স্বাক্ষরগুলো কালকে হবে। তারপরে ওনার 29 তারিখে পিকিং বিশ্ববিদ্যালয়ে, আপনি জানেন বোধহয় যে পিকিং বিশ্ববিদ্যালয়ে ওনাকে একটা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবেন। এটি তারপরে তিনি দেশে ফিরে আসবেন। সুতরাং এই সফর খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বড় ইস্যু আমি এর মধ্যে সূচিতে আমি দেখছি না, আমি জানি না সেটা কি হবে। আপনার মনে থাকতে পারে যে পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগেই চায়না সফর করেছিলেন এবং সেই সফরে আমাদের যে উত্তরাঞ্চলের যে মরুকরণ প্রক্রিয়া, যেটা থেকে আমরা একটা তিস্তা মহাপরিকল্পনা, সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। কিন্তু এইবারে এই সমঝোতার মধ্যে সেটা আমি দেখছি না। আমি জানি না কালকের বৈঠকটা হলে এই জিনিসটা এমন হতে পারে যে সরকার কৌশলগত কারণে এটা হাইট রেখেছে। কালকের বৈঠকে এই জিনিসটাই অধ্যাপক শাহ আলমের কাছে আনতে চাই, শাহিন চৌধুরী, যে আপনি যেটি বলছিলেন তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের একটি প্রজেক্ট অবশ্যই, কিন্তু এই প্রজেক্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভূ রাজনৈতিক পরিস্থিতি। ভারত বাংলাদেশ চীন, ভারত বাংলাদেশ, বাংলাদেশ চীন। চীনকে এর আগে আওয়ামী লীগ আমলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন বলেছিল যে সেই প্রজেক্টটা তারা করতে চায়, যেখানে ভারত অপোজ করেছিল। এবং অনেকেই বলেন যে তিস্তা প্রকল্প থেকে খুব কাছে যে বিষয়টি খুবই আলোচিত, চিকেন নেক, অর্থাৎ 7 সিস্টার্সের যে চিকেন নেক এবং অরুণাচল, মণিপুর, এগুলো নিয়ে চীনের সাথে ভারতের বিরোধ তো অনেক দিনের। এই জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে ভারতের ভয় চিকেন নেকের পাশে তিস্তা প্রকল্প তারা করতে দেবে না, কিন্তু তারা নিজেরাও করবে না। এই যে ঝুলিয়ে রাখার ভারতের যে পরিকল্পনা, এবং দেখেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমি যা ভারতকে দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী।
তিনি এক ফোঁটা পানিও আনতে পারেননি। তিস্তা প্রকল্প দূরে থাকুক, সেটাও আনতে পারেন, কিন্তু এই ভারতের কারণেই তিস্তা প্রকল্পে চীন ইনভেস্ট করবার, এখানে জড়িত হবার রাজি হওয়ার পরেও শেখ হাসিনা ভারতেরকে খুশি রাখানোর জন্য এই জিনিসটা তারা দেয়নি, যার কারণে এটি হয়নি। তা আমাদের এবার আশা অন্তত শেষ মুহূর্ত হলো তিস্তা বিষয়টি চীন নিয়ে আসবে, কারণ চীনের টার্গেট কিন্তু ওই বড় বড় প্রজেক্টগুলো, তন্মধ্যে চিকেন নেকের তিস্তা ব্যারেজটা তাদের মূল টার্গেট। এবং আপনি যে একটু আগে বলেছিলেন যে তারা অর্থনৈতিক যে বিষয়গুলো, এই অর্থনৈতিক বিষয়গুলো আমি আসতেছি, যে এখানে তারা গতকালকে বোয়া সম্মেলনে বাংলাদেশের এই সমুদ্রে, গভীর সমুদ্রে কাজ করবার জন্য 4টি জাহাজ কিনবার টাকা দিবে তারা, চীন। তা এখন আপনি যে তিস্তা প্রকল্পের কথা নিয়ে আসলেন, এখানে তিস্তায় তারা নিজেরা তো করবেই না, বরং চীনকে করতে দিবে না। কিন্তু আপনি যদি ভোটে যান, বাংলাদেশের 99% লোক এই প্রকল্প চীনকে দেওয়ার জন্য, আমি এখানে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, চীনকে দেওয়ার জন্য মানুষ বসে আছে। একটু বিষয় শাহিন চৌধুরীর কাছেও যেতে চাই। আমরা এই প্রকল্পের বিষয়টি নিয়ে আরও আলোচনায় যাব। আমরা ঠিক এই মুহূর্তে চীনের যে সফর থেকে যেগুলো আপনি বললেন, এই জায়গা থেকে সরাসরি বাংলাদেশের পাওনাটা কি, প্রাপ্তিটা কি হবে? সরাসরি অর্থনৈতিক প্রাপ্তি অথবা সামাজিক অথবা রাজনৈতিক? হ্যাঁ, সরাসরি প্রাপ্তি যে বিষয়টা আপনি বললেন, আগে আমরা উল্লেখ করলাম। আমি যতদূর জেনেছি যে এই ওনার এই সফরে 2 থেকে আড়াই বিলিয়ন ডলারের একটা আর্থিক সহযোগিতা, একটা ঘোষণা আসতে পারে এক। আর সবচেয়ে বড় যে জিনিসটা এই আলোচনার মধ্যে একটি ইম্পর্টেন্ট জিনিস থাকছে, সেটা হলো চীনের যে ঋণ আমাদের এখানে, সেই ঋণের সুদ কমানোর একটা বিষয় আছে। এখন পর্যন্ত রিশিডিউল করে সুদ কমানো, হ্যাঁ রিশিডিউল করে। এখন পর্যন্ত চাইনিজ লোনে আমার সুদের পরিমাণ আছে 3%-এর বেশি, 3%-এর বেশি আছে। এবং আমি যতদূর জানি যে প্রধান উপদেষ্টা চেষ্টা করবেন এটা 1%-এর মধ্যে নিয়ে আসতে, 2 থেকে 1%-এর মধ্যে নিয়ে আসে। সেটা যদি উনি নিয়ে আসতে পারে, এটা তো অনেক অনেক গ্রেট অ্যাচিভমেন্ট। তাহলে আমরা মনে করেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যদি লোন আমরা না পাই, IMF এর যদি লোন না পাই, আমরা কিন্তু চাইনিজ লোন দিয়ে আমাদের সব বড় বড় প্রজেক্ট আমরা করতে পারবো। আপনি জানেন যে এখন পৃথিবীতে নগদ টাকার ইয়েতে যদি বিবেচনায় বলেন, চীন কিন্তু 1 নম্বর। আমেরিকা যদি রিসোর্স সহ ধরলে আমেরিকা অর্থনৈতিক শক্তি নাম্বার 1, কিন্তু ক্যাশ টাকায় কিন্তু চায়না 1 নম্বর। সুতরাং হ্যাঁ, লিকুইড মানি। সুতরাং চীনের এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর আর দ্বারস্থ হতে হবে না। IMF সম্পর্কে আপনি জানেন যে IMF এর লোন নিতে গেলে অসংখ্য শর্ত দেওয়া হয়, এই বিদ্যুতের দাম বাড়াতে হবে, গ্যাসের দাম বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেটা হয় কি আমাদের জনজীবনে একটা নেগেটিভ প্রভাব পড়ে। সেই কারণে আমি মনে করি যে এইটা আমাদের অর্থনৈতিক সম্ভাবনার একটি নতুন দ্বার খুলে দেবে। আর তিস্তার সম্পর্কে আমি মনে হয় যে আমি একটু একটা কথা বলতে চাই, যদি মানে সেটা হলো তিস্তা কিন্তু $8.5 বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট। তিস্তা ইজ এ বিগ প্রজেক্ট। এটা শুধু ব্যারেজ না, এটা হলো যে নদীকে 2 দিকে শাসন করে এটা 1 কিলোমিটার মতো নিয়ে আসা হবে, 2 পাশে স্যাটেলাইট সিটি হবে এবং ওখানে ইপিজেড হবে, চাইনিজ ইপিজেড হবে এবং ওখান থেকে পণ্য বিদেশে রপ্তানি হবে। আর নদীতে ড্রেজিং করে এমন করা হবে যে সেখানে এই শুকনো মৌসুমেও যেন, শুকনো মৌসুমে ফ্লাডে তো পানিটা পাস হয়ে যাবে, বেশি হবে তখন সেখানে যেন, এবং শুকনো মৌসুমেও যাতে আমাদের কৃষকরা সেখানে চাষাবাদ করতে পারে। আমাদের কিন্তু 2 কোটি মানুষ তিস্তার পারে বসবাস করে। বন্যা হবে তখনও সে পানিটা ধারণ করতে পারবে। হ্যাঁ, ধারণ করতে পারে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এটা আমাদের অর্থনৈতিক বিরতির সময় হয়ে গিয়েছে, অর্থনৈতিক দিকটি নিয়ে আলোচনা করছিলাম। আরেকটি বিষয় আপনার বলে রাখি আগেই আমরা, সেটি হলো যে এই গেল সরকারের পতনের পর থেকে কিন্তু চীনের 2টি যুদ্ধজাহাজ বাংলাদেশে এসেছে। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলকে
চীন নিয়ে তাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছে। নিশ্চয়ই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্র উত্তরণেও চীনের এক ধরনের প্রক্রিয়া রয়েছে। আমরা ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি কিন্তু বরাবরের মতোই বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও। সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে আপনাদের মতামত থাকলে সেটি জানাতে পারেন। অধ্যাপক শাহ আলম, যে কথাটি আমরা বিরতির আগে বলছিলাম যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে থেকে এই চীন সফরের আগ পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আমন্ত্রণ জানিয়ে চীনের কমিউনিস্ট পার্টি নিয়ে গিয়েছে। তারপর চীনের সঙ্গে এক ধরনের সামরিক এবং রাজনৈতিক মতামত বিনিময় হয়েছে এবং সেই জায়গা থেকে এবং একটি বিষয় তো ওপেন সিক্রেটই বলা যায়, সেটি হলো যে বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করে অবশ্যই ভারতের সাথে এক ধরনের সম্পর্কের জায়গাটি একটু না একটু হোঁচট খাবে। কিন্তু সেই দিক দিয়ে কিন্তু ডক্টর ইউনূস চীনে যাওয়ার আগে ভারতের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রীকে বারবার চিঠিও দিয়েছেন। ঠিক এই মুহূর্তে চীন সফরে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। আসলে চীন যেটা চাচ্ছে সেটা হচ্ছে ডক্টর ইউনূসের যে ইমেজ, প্রেস্টিজ, ডিগনিটি, ওয়ার্ল্ড ব্যাপী তার যে সম্মান মর্যাদা, যেটা ইউরোপ আমেরিকা তাকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানে ভূষিত করে তার 3-0 এই যে 303 এটাকে এখন কানাডা, সিঙ্গাপুর এবং বিশ্বের বিভিন্ন দেশের টেক্সট বুক বোর্ডে এই 3-0 সোশ্যাল বিজনেসটা তারা ইনক্লুড করেছে। এখন চীন যেটা দেখেছে যে প্রফেসর ডক্টর ইউনূসের ইমেজ, আসলে ডক্টর ইউনূসের ইমেজ এমন একটা ব্যক্তিত্ব, আমরা তাকে মূল্যায়ন করতে পারছি না, কিন্তু বিশ্ব মূল্যায়ন করছে, বিশ্বের ক্ষমতাধররা মূল্যায়ন করছে, যারা বিশ্ব শাসন করছে, বিশ্বের মোড়ল, তারা প্রফেসর ডক্টর ইউনূসের ইমেজকে, প্রেস্টিজকে এই ব্যবহার করে ব্যবসা করতে চাইছে। কারণ তারা ডক্টর ইউনূসকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চায়। এবং এখন আমাদের কী লাভ? আমাদের লাভ হচ্ছে ডক্টর ইউনূসের এই টাওয়ারিং যে পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটিকে আমরা ব্যবহার করে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু আমরা তো ডক্টর ইউনূসকে সেই সুযোগটা দেব না। ক্ষমতা আসার পর থেকেই তাকে একদিনও সুযোগ দেওয়া হয়নি। তাকে প্রতিদিন বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন টেনশনের মধ্যে রেখেছে। প্রফেসর ডক্টর ইউনূসের যেই মেধা, যে যোগ্যতা, যেই আপনি চীনের যেভাবে তাকে ডেকে নিয়েছে, জুলাই আগস্টের আগে শেখ হাসিনাকে করল চীন চূড়ান্ত অপমান। আর সেই জায়গায় সফর ছিল, সেই সফর সংক্ষিপ্ত করে একদিনে নিয়ে আসছে। আর সেই সফরের জায়গায় চীনের মতো, চীন সফরে যাওয়ার আগে উনি ইন্ডিয়া 90 দশকে আমরা একটা ঘটনা শুনছি যে চীনের একটা জাহাজ আমেরিকা আটকে রেখেছিল। তখন চীন বলছিল ঘুমন্ত চীনকে জাগিও না, যদি চীন একবার জেগে যায় পৃথিবীর ঘুম আরাম হয়ে যাবে। সেই চীন এখন ডক্টর ইউনূসকে নিয়ে যে আগামীকালকে রাষ্ট্র শি জিনপিংয়ের সাথে তার বৈঠক, এরপরে তিনি ডক্টরেট ডিগ্রি পাবেন। এই যে সম্মানটা, এই যে মর্যাদাটা, আমি তো মনে করি আমাদের ভাগ্য ভালো, আমরা দীর্ঘদিন পরে, এই জায়গায় আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে একজন রাষ্ট্রনায়কের পরে এখন এমন এক রাষ্ট্রনায়ক পেয়েছি যার ব্যক্তিত্ব সমগ্র বিশ্বব্যাপী এবং বিশ্ব নেতারা তার ব্যক্তিত্বকে ব্যবহার। আমি একটা বিষয় এখানে যোগ করতে চাই, শাহীন চৌধুরী, আপনি জানেন কিনা, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন
দুইজনই বেশ উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়ার প্রতি এবং বাংলাদেশের গণতন্ত্র অর্থনীতি অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে এই অভ্যুত্থান, সেই বলে প্রধান উপদেষ্টাকে তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং একইভাবে মালয়েশিয়ার শুভেচ্ছা জানিয়েছে এবং মানে বিশ্বের তাবৎ দেশগুলোই শুভেচ্ছা জানিয়েছে এবং সবচেয়ে বড় কথা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এই জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে ট্রাম্পের যে ভাষা, তিনি যেখানে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় যে সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি আরও উচ্চতায় নিতে চান, এটি তার সেই চিঠিতে লেখা ছিল। জি ধন্যবাদ। এই কথাটুকুর জবাব দেওয়ার আগে আপনি ডক্টর শাহ আলমকে একটা প্রশ্ন করেছিলেন, উনি আসলে হয়তো এড়িয়ে গেছেন বা করেন না, এটা আমি একটু যোগ করে তারপরে এখানে আসি। সেটা হলো, আপনি বলেছিলেন যে এই যে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়ছে বা এই সফর, এটা এই আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব ফেলবে, আপনি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, হ্যাঁ অভ্যন্তরীণ রাজনীতিতে কি এই প্রশ্নটা করেছিলেন, উনি হয়তো সেখান থেকে দূরে সরে গেছেন। আমি এখানে একটু বলে নিই, সেটা হলো যে ডক্টর ইউনূসের এই চায়না সফর আমাদের এখানে যে প্রভাবটা ফেলবে সেটা হলো যে ভারতের সঙ্গে যে আমাদের যে বৈরিতার যে জায়গাটা আছে, সেই বৈরিতাটা এটা হয়তো খুব একটা সুখকর হবে না, এই সম্পর্কটা খুব ভালো হবে না। যদি নাই হয় তাহলে আমাদের কোনো লসের কিছু নাই। আমি একটু বলে দেই, বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে কোনো বৈরিতার না বাংলাদেশ প্রশ্নে যাচ্ছে না, হ্যাঁ আমরা যাচ্ছি আহ্বানই জানাচ্ছি, কিন্তু ভারত যেই সরকারের পতন ঘটেছে সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত নিজেই বিভিন্ন ধরনের গুজব আমাদের সম্পর্কে রটিয়েছেন এবং এই গুজব রটাতে ভারত নিজেই ডিসইনফরমেশনের এক নম্বর দেশ হয়ে গেছেন। সেটা ঠিক আছে, কিন্তু সেই সম্পর্কটা আমি মনে করি যে এরকমই থাকবে, এটা হয়তো খুব বেশি ভালো হবে না। কিন্তু আমাদের দিক থেকে আপনি যেটা কারেক্টলি বলেছেন যে আমাদের কিন্তু এই 4 তারিখ থেকে বিমস্টেক সামিট আছে, আপনি জানেন বোধহয় 4-5-6 এটা থাইল্যান্ডে। বিমস্টেক সামিটেও কিন্তু প্রধান উপদেষ্টা যাবেন এবং বিমস্টেক সামিটে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সেই চিঠিরও কিন্তু এখনো আমরা জবাব পাইনি। তো এই জবাবটা এখন চীন সফরের পরে সেই মিটিংটাও আমার মনে হয় যে কিছুটা অনিশ্চিত হয়ে গেল। কিন্তু আমি বলবো যে এতে আমাদের কোনো লস নাই। কেন লস নাই? গত 15 বছরে কিন্তু ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল। শেখ হাসিনা যা সব দিয়েছেন ভারতকে, আমরা কি ভারত থেকে কিছু পেয়েছি? ভালো সম্পর্ক হ্যাঁ ছিল না, কিন্তু আমরা কি ভারত থেকে কিছু পেয়েছি? আওয়ামী লীগের ভালো সম্পর্ক, আওয়ামী লীগের ছিল, ওই ফ্যাসিস্ট সরকারের ছিল, কিন্তু আমরা কিন্তু কিছুই পাইনি। ভারত এখান থেকে $5 বিলিয়ন মতো ফরেন কারেন্সি আর্ন করে আমাদের এখান থেকে, আমাদের কিন্তু কোনো আর্নিং নেই ভারত থেকে। সুতরাং এই সম্পর্ক যদি এইরকমই থাকে, আমার মনে হয় না যে আমাদের কোনো লস হবে, কারণ চায়নাকে আমাদের বেশি দরকার। কারণ আমাদের এই পদ্মা সেতু বলেন বা এটা কি এত কাছে আমাদের, আমরা সবচেয়ে বেশি দীর্ঘতম সীমানা শেয়ার করি ভারতের সঙ্গে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের আরো বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, ইস্যু আছে, সেই জায়গা থেকে কি খুব বেশি সুবিধা করা যাবে না? সেটা করা যাবে না, একেবারে এটাকে করা যাবে না। আমাদের দিক থেকে তো আপনি বলেছেন যে আমাদের দিক থেকে তো সম্পর্কটা ভালো রাখার জন্য চেষ্টা থাকবে, এটা একেবারে বাদ দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন, দেশের বড় বড় প্রজেক্টের কথা বলেন, আপনি এই যে মেট্রো রেল একটা রুট আমাদের হয়েছে, আরও 4-5টা রুট পরিকল্পনার মধ্যে আছে, পদ্মা সেতু একটা হয়েছে, আরও পাটুরিয়া কাজিরহাট রুটেও পদ্মা সেতুর পরিকল্পনা আছে। এই ধরনের বড় বড় প্রজেক্ট করতে হলে আমাদের কিন্তু চায়নাকে লাগবে, এইটা আমরা ভারতের কাছ থেকে কোনো পাবো না। আর আপনার ওই আগের প্রশ্নটার জবাব দিই যে ডোনাল্ড ট্রাম্প, পুতিন সহ সবাই যে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন, এটা শুধু ডোনাল্ড ট্রাম্প, পুতিন বা ল্যাঙ্গুয়েজটা নিয়েও আমি কথা বলছি, তার চিঠিতে ছিল এই ল্যাঙ্গুয়েজটা আমি মনে করি ভারতের জন্য একটি শিক্ষণীয়। কেন ভারতের জন্য শিক্ষণীয়? আপনি মনে থাকতে পারে যে বাইডেনের আমলে এক ধরনের প্রচার ছিল
যে জো বাইডেনের সঙ্গে এবং ডেমোক্রেটদের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো, রিপাবলিকানরা আসলে তিনি বিপদে পড়বেন, এবং তারা কিন্তু, এবং আমাদের দেশের আওয়ামী লীগও কিন্তু অপেক্ষায় ছিল যে ট্রাম্প এটার বিজয়ী জন্য। হলে এবং তারা অনেক কিছু হয়ে যাবে এবং ট্রাম্প আমি, সেখানে শেখ হাসিনাকে একটু বসিয়ে দেবে। অধ্যাপক শাহ আলমের কাছেও আসতে চাই। আসি। যেটি বলছিলেন যে এই বাংলাদেশ চীনের যে সম্পর্ক উন্নয়ন, এর সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের জায়গাটার বাস্তবতাটা কি আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে আমরা তো গত 16 বছর একচেটিয়া ভারতের সাথে সম্পর্ক রেখেছি, আমরা এক ফোঁটা পানি পাইনি, কিন্তু আপনাকে পানি ছাড়া অন্য অন্য অনেক কিছু তো পেয়েছি। কোনো কিছুই পাইনি। শুধু তাদের ওই সম্পর্ক উচ্চতা নিয়ে যাবে, ভালোবাসা হবে, আমাদের সাথে গভীর সম্পর্ক, টাই আপ শক্ত হয়েছে, এছাড়া কোনো সম্পর্ক আমরা পাইনি। যেমন আপনি বলেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কথা, যেমন নেপালের সাথে তার সম্পর্ক নেই, শ্রীলঙ্কার সাথে নেই, মালদ্বীপের সঙ্গে নেই, নাই। বাংলা এখন ছিল আমরা শুধু বাংলাদেশের সাথেও নাই। কি জন্য নাই? তার গোয়ার তুমি এবং দাদাগিরির কারণ। ভারত সবসময় দাদাগিরি, এবং এই দক্ষিণ এশিয়ার আরেকটি তথ্য যোগ করি, সেটি হলো যে ভারতের যে গোয়েন্দা সংস্থা তাকে নিয়েও আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের নিষেধাজ্ঞার কথা বলছে, সতর্ক করেছেন। জি, সতর্ক করেছে। হ্যাঁ, আপনি রাইটলি পয়েন্টেড আউট যে এই যে গোয়েন্দা সংস্থার এর যে কার্যকলাপ, তারা কানাডা যায়, একজন শিখকে মেরে ফেলেছে, এবং বাংলাদেশে এই যত অন্যায় অবিচার ঘটছে, এর জনগণের ধারণা এই কাজটা এর কাজ হচ্ছে, এবং রকে এখন আমেরিকা যে অবস্থান নিয়েছে, নিষেধাজ্ঞার পর্যায়ে আনার জন্য প্রস্তাব করেছে, এটাকে আমি সমর্থন জানাই। এবং শুধু এই নেই, ভারত যে মুসলমান এই যে সংখ্যা লঘিষ্ঠ এদেরকে যে নির্যাতন করছে এবং হিন্দু রাষ্ট্র করার জন্য ভারত যে এগিয়ে যাচ্ছে, এই রিপোর্টটিও আমেরিকা নিয়ে এসেছে। জি, আমরা অবশ্যই আপনি যেটি বললেন যে এখানে কাজ করছে, এটার কোনো আমাদের কোনো ভায়াবল কোনো প্রমাণ নেই, এটি বলা যায় না, কারণ একটি দেশের গোয়েন্দা সংস্থা এখানে কাজ করবে কি করবে না এটি ধারণাই করা যেতে পারে। কারণ আমরা শুধু এটা ধারণা না, আমরা এমনও শুনছি এটার শোনা কথার জায়গাটা আমরা সেই জায়গাটা আমরা আলোচনায় নাই গেলাম। আমরা একটি সংবাদের কথা বলছিলাম, আমরা আবারও বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার আমাদের বৈশাখী টেলিভিশনের সঙ্গে, বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমাদের আজকের বিষয় চীন সফরে ডক্টর ইউনূস ও প্রাসঙ্গিক বিষয়। এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা কোনো পরামর্শ, কোনো কিছু জানতে চাওয়া থাকলে আপনারা সেটি কমেন্টে জানান। আবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারের সঙ্গে সঙ্গে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা ফেসবুক এবং ইউটিউব পেজ থেকেও কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ঠিক কিছুক্ষণ আগে একটি খবর আসলো, সেটি হলো যে আপনাদের জ্ঞাতার্থেই জানাচ্ছি, দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে, এবং জয় বাংলা ব্রিগেড নামের অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে এই গৃহযুদ্ধের পরিকল্পনা করা হয়। অর্থাৎ এই অনলাইনে মিটিংয়ে অংশগ্রহণকারী 503 জনকে আসামি করা হয়েছে, আর 73 জনের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহের মামলায় দায়ের করা হয়েছে। আপনি চিন্তা করুন যে 19শে ডিসেম্বর এই অনলাইন প্ল্যাটফর্মের জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়। মাত্র 7 মাস যায়নি, যে জুলাই আগস্টে 2000-এর বেশি আমাদের একদম তাজা প্রাণ, সেই সঙ্গে জনতা, তাদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং এরপরে 30,000-এরও বেশি মানুষ আহত এবং গুরুতর আহত, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। সেই পরিস্থিতিতে এই দলটি আওয়ামী লীগ যারা, তারা অনেকেই তাদের রিকনসিলেশনের কথা বলছিল, যে তারা ক্ষমা চাইবে বা সেই হিসেবে আসবে। এই জায়গাতে এই ধরনের রাষ্ট্রদ্রোহ এবং গৃহযুদ্ধের যে তারা এরকমের একটি চিন্তা করলো, এই জায়গাটিকে কিভাবে বলবেন অধ্যাপক শাহ আলম? ধন্যবাদ। আপনি একটা কথা বলেছেন যে রিকনসিলিয়েশন, এই রিকনসিলিয়েশন কোনো সুযোগে নেই।
কারণ মানুষ অন্যায় করার পর তার মধ্যে একটা পাপবোধ হয়, সে তওবা করে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা কর। আওয়ামী লীগের ডিকশনারিতে কোনো ক্ষমা শব্দটা নাই। এখনও তারা ডক্টর ইউনূসকে সুদখোর দেখিয়ে দিব ক্ষমতা আসলে। আমি আজকেই শেখ হাসিনার একটা ভিডিও বার্তা শুনেছি, তিনি বলছেন সবাই লিস্ট রাখো, দেখব সময় আসলে কাউকে ছাড় দেয়া হবে না। এই যে কথাগুলো, আর রিফাইন্ড আওয়ামী লীগ, আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ কি? সাবের হোসেন চৌধুরীর নাম এসছে এবং শিরিন শারমিনের নাম এসছে, এবং এই রিফাইন্ড আওয়ামী লীগ তারা গত 16 বছর ক্ষমতায় ছিল, তারা কোনোদিন আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিবাদ করেনি, তারা একটি কথা বলেনি, অন্যায়ের প্রতিবাদ করেনি। আবার অন্যদিকে কথা হচ্ছে যে আব্দুর রহমানের বক্তৃতা শুনলাম আওয়ামী লীগের সাংগঠনিক ভারত থেকে, যে তিনি বলছেন তারা শেখ হাসিনার বাইরে কাউকে মানবেন না। শেখ হাসিনা তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ, এগুলো হচ্ছে আমাদের কিছু অতি উৎসাহী লোক এই ধরনের প্রস্তাব নিয়ে আসে, কারণ আওয়ামী লীগ তো রিফাইন্ড হতে চায় না। তারা তো তাদের অন্যায়ের কোনো তারা তো এই যে ক্ষমা চাওয়া, নরম সুর নেওয়া, আমরা অন্যায় করেছি আমাদেরকে ক্ষমা করুন, 16 বছরের নির্মম নির্যাতন, মানুষেরকে আয়না ঘরের মতো বিভৎস চিত্র তারা যেখানে তৈরি করেছে, তারা কিভাবে আপনি তাদেরকে ক্ষমতা নিয়ে আসবেন? আমার যেটা বিষয় আপনার সাথে আমার কথা, সেটা হচ্ছে যে তাদের বিচার হতে হবে। আগে বিচার নিশ্চিত ছাড়া রিফাইন্ড বলেন, রিকনসিলিয়েশন বলেন, কোনো কিছুই হবে না। আওয়ামী লীগের এই দুরাচার, স্বৈরাচার, ফ্যাসিবাদের এবং হত্যাকারীর বিচার, ইলিয়াস আলীকে তো আপনি কি ফেরত পাবেন? চৌধুরী আলমকে ফেরত পাবেন? আব্দুল সালাম আজমি, ব্যারিস্টার আরমান, তারাই না ফিরে এসেছে, তাদের ভাগ্য ভালো। তাদের 8-10 বছর আয়না ঘরে কেটেছে, তাদের লাইফটা শেষ করে দিয়েছে। তো সুতরাং তারা বেঁচে থেকে মরে গেছে। সুতরাং তাদেরকে আপনি কিভাবে যারা ক্রস ফায়ারে পড়েছে? শুধু এই নয়, আমি একটা কথা বলবো, এই যে ক্রস ফায়ার, চিটাগাং যে কমিশনার ক্রস ফায়ার, আমি সেভারাল টাইম কান্না করেছি এই ক্রস ফায়ারটা। শাহিন চৌধুরী, মানে এটার বিচার ছাড়া আপনি কোন রিকনসিলিয়েশন, এই যে রাষ্ট্রদ্রোহের সরকার উৎখাতের ষড়যন্ত্র, হ্যাঁ, আমি প্রসঙ্গে বলি, উনি কিছুটা বলেছেন। সেটা হলো যে এই জয় বাংলা ব্রিগেড, এই সংগঠনের, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, বেসিক্যালি সংগঠন না। সেই প্ল্যাটফর্মে এটা সিআইডি এই মামলাটি করেছে। হ্যাঁ, মামলাটা করেছে সিআইডি, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে গৃহযুদ্ধ এবং এই সরকারের উৎখাতের একটা ঘোষণা দেওয়া হয়েছে। এটা ঘোষণা কিন্তু ডিসেম্বর মাসে, আপনি খেয়াল করেছেন কিনা? মামলা কিন্তু হলে এতদিন পরে, আপনি নিউজটা বোধহয় দিয়েছেন, 17 ডিসেম্বরের এটা ঘোষণা। এবং তারা বলছেন সেখানে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেবে এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করবে, অর্থাৎ অনেকটা সুইসাইডাল স্কোয়াডের মতো। এবং এই ঘোষণার পরে এই যে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, এটা খুবই যৌক্তিক। আমি তো মনে করি যে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আরো আগেও হওয়া উচিত ছিল। এ পর্যন্ত 200-র মতো তার বিরুদ্ধে মামলা হয়েছে, একটাও কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা নেয়। এর আগে আমি একটা টিভি চ্যানেলে বলেছি, যেমন ধরেন কি কারণে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। এর আগে গুম নিয়ে কথা উঠছে। এই গুমের ব্যাপারে আমাদের গুম কমিশনের কিন্তু একটা রিপোর্ট আছে। গুম কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে লোক আমাদের গুম হয়েছে, সবাই যে আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ করছে তা কিন্তু, সেখানেও কিন্তু বলা হয়েছে যেখানে প্রতিবেশী দেশের একটা ইনভলভমেন্ট আছে, এবং অনেককে তো গুম করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেটা তো প্রমাণ, বিএনপি নেতা সালাউদ্দিন, তাকে গুম করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে এই দেলাওয়ার হোসেন সাঈদী হত্যা মামলার যে সাক্ষী, তার বিরুদ্ধে সাক্ষী না দেওয়ার কারণে তাকে গুম করা হয়েছিল, এবং তাকে তো কোথায় নিয়ে যাওয়া হয়েছিল আপনি জানেন, সুখরঞ্জন বালি। তাকে দমদম জেলে সে 6 বছর জেল কেটেছে। ইদানিং সে দেশে ফিরছে এবং একটি টেলিভিশন চ্যানেলে বিস্তারিত ইন্টারভিউ দিয়েছে। এই যে সুযোগটা করে দেওয়া, আপনার দেশের ভেতরে গুম করার জন্য অন্যকে সুযোগ করে দেওয়া, এটা রাষ্ট্রদ্রোহ। এটার জন্যও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। সুতরাং শেষে হলেও যে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, এটা আমি মনে করি এটা পারফেক্ট হয়েছে।
এখন বললে যে হ্যাঁ গৃহযুদ্ধের পরিকল্পনা তো তাদের আছেই, এই প্ল্যাটফর্মের বাইরেও আছে। আপনার মনে থাকতে পারে যে কিছুদিন আগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের একটি বক্তব্য ভাইরাল হয়েছিল। সে কি বলছিল যে শহরে আমরা দিনের বেলা চলতে পারি না সেই শহরে রাতে কাউকে ঘুমাতে দেব না। তার মানে কি এটাও একটা যুদ্ধের ঘোষণা। আচ্ছা, তারপর আরও একটি নিউজ দেখেছেন যে সেটাও প্রচারিত হয়েছে বা ভাইরাল হয়েছে যে 300 ডাকাতকে ভাড়া করা হয়েছিল ঢাকা শহরে ডাকাতি করার জন্য। এটা কি যুদ্ধের এক ধরনের গৃহযুদ্ধের পার্ট না? সুতরাং এইটা কিন্তু একের পর এক চলছেই। কিভাবে চলছে? যেহেতু গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সেই লুটপাটের টাকা একটা বড় অংশ বাইরে চলে গেলেও মোটা একটা অংশ এদেশে আছে, সেই টাকা দিয়েই কিন্তু এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। সুতরাং এই রাষ্ট্রদ্রোহ মামলা এটা সঠিক হয়েছে। আমি মনে করি সিআইডি অতি দ্রুত এটা তদন্ত করে এটার ফাইন্ডিংসটা বের করবেন এবং অভিযুক্ত যাদের ধরা যায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, এটা আমার প্রত্যাশা। আমরা সেই প্রত্যাশায় রাখি। একদম শেষ প্রান্তে আমরা শেষ সময়ে আমি একটি বিষয় আপনাদের নজর আনতে চাই। এইবার রমজানের যে বাজার, এবং আপনি দেখেছেন যে এর আগে রমজানগুলো গেল 10-12 বছরের রমজানগুলোতে বাজার নিত্যপণ্যর কেমন ছিল, নিত্যপণ্যের মূল্য কেমন ছিল, এবং সেই সঙ্গে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি একাধারে গ্রামে এবং শহরে যেভাবে দেয়া হয়েছে, সরবরাহ করা হয়েছে। সেই সঙ্গে আজকে গণমাধ্যমে রিপোর্ট এসেছে যে ঈদের আগে চলতি মাসের প্রথম 26 দিনে, অর্থাৎ এই মার্চেরই প্রথম 26 দিনে $294 কোটি প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শেষ 2 দিনে $19,70,00,000 এসেছে। অর্থাৎ প্রথমবারের মতো $3 বিলিয়ন বা $300 কোটি ছাড়িয়ে যাচ্ছে প্রবাসী আয়, অর্থাৎ $3 বিলিয়ন ছুঁই ঈদের আগেই রেকর্ড। অধ্যাপক শাহ আলম, আপনার এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই 7 মাসে বাংলাদেশের অর্থনীতি আসলে দিন যত যাবে আপনার রেমিটেন্স বাড়বে। যেখানে $294 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসছে এবং শেষ 2 দিনে $19 কোটি এসেছে। তো সুতরাং ডক্টর ইউনূস যতদিন থাকবে ততদিন রেমিটেন্স বাড়বে, এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত। এবং আপনি যে রমজানের নিত্য প্রয়োজনের কথা বললেন, আমাদের দেশে আমাদের একটা চরিত্র হলো যে জিনিসপত্রের দাম বাড়লে আমরা হইচই করি, কিন্তু কমলে আর কথা বলি না। আমাদের দেশে কিন্তু বাড়েই, কমতে কিন্তু আমরা দেখিও না। আমার বাসার নিচে বলা হলো যে 3 কেজি পেঁয়াজ 100 টাকা। এটা কি ভাবা যায়? গত বছর কি চিন্তা করছিলেন? তাও রমজানের সময়। আমরা তো গত বছর একটা সময় 1200 টাকা কেজি কাঁচামরিচ, এবং এই 1200, 400, 500 টাকা কাঁচামরিচ আমি নিজে কিনছি। তো সুতরাং শেখ হাসিনা যতদিন ছিল তার এই কাঁচা বাজারে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটকে ভেঙে কোন ক্যারিশমা দিয়ে ডক্টর ইউনূস এই জিনিসের দাম কমালেন? সিন্ডিকেট তো শেখ হাসিনা ছিল না, এটাই তিনি বলেছেন বারবার। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে এই সিন্ডিকেটের সঙ্গে তাদের কোনো সরকারের সম্পর্ক ছিল না। শাহীন চৌধুরী, একদম শেষ প্রান্তে আমরা। হ্যাঁ, ধন্যবাদ। আসলে যে আপনি যে কথাটা বলেছেন যে প্রায় $3 বিলিয়ন 25-26 দিনে আসা, ইটস রেকর্ড। কেন? এটার মূল কারণটা হলো আস্থা। কি জন্যে? কারণ প্রবাসীরা জানে, আমাদের যে প্রায় 1.5 কোটির মতো প্রবাসী দেশের বাইরে আছে, তারা জানে যে এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় কে? ডক্টর ইউনূস। এখন আর লুটপাট হবে না, টাকা মিসইউজ হবে না, তার টাকাটা এখান থেকে হরিলুট হবে না, বিদেশে পাচার হবে না। সেই কারণে তারা প্রাণ খুলে তাকে টাকা পাঠাচ্ছেন। আর আরও কেন টাকা পাঠাচ্ছেন? তারা জানেন যে গত 15.5 বছরে যে লুটপাট হয়েছে, দেশের অর্থনীতি ভঙ্গুর। এই অর্থনীতিকে যদি চালাতে হয়, এই সময় যদি ডক্টর ইউনূসকে সফলতা অর্জন করতে হয়, তাহলে অর্থনীতির ইয়েটা লাগবে। সেই ওনাকে সমর্থন দেওয়ার জন্যই মূলত প্রবাসীরা হাত খুলে এই টাকাটা পাঠাচ্ছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে মূল বিষয় যুক্ত হওয়ার জন্য। দর্শক, গেল কয়েক মাসে অর্থনীতির যে ডাটা, যে পরিসংখ্যান আমরা পাচ্ছি, সেই পরিসংখ্যান খুবই উজ্জ্বল দেশের জন্য। এবং বেশ কয়েকটি ব্যাংক যেখানে ধুকে নিঃশেষ হতে বসেছিল, সেইখানে সেই ব্যাংকগুলো দাঁড়িয়ে গিয়েছে। অর্থনীতির জায়গাটি অনেকটাই স্টেবল হয়ে, স্থিতিশীল হয়ে এসেছে এবং বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ
পরিশোধ করা হয়েছে। সেই সঙ্গে যে কথাটি আমরা শুনছি যে চীনের সঙ্গে বাংলাদেশের যে ঋণ রয়েছে সেই ঋণ যদি আবারও রিশিডিউল করা যায় এবং সেই সুদের পরিমাণ যদি কমিয়ে আসে, অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিটি আরও শক্তিশালী হবে এবং এই অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হলে সেই জায়গাতেই রাজনৈতিক এবং সামাজিক যে নিরাপত্তার বিষয়টিও আস্তে আস্তে উন্নত হবে বলেই আমরা মনে করি। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।